আমার উপরে ওই বুড়া ভামদের এখন আর সময় নাই, ইত্যাদি ইত্যাদি। ওরা ঘরে বসে আল্লাহ বিল্লাহ করবে, এদের কিসের পলিটিক্স। এরপরে দেখলাম একটা রাজনৈতিক দল তারা করলো, দলটার নাম দিল তারা এনসিপি। এবং সেই এনসিপি দলটা যখন তারা করলো, আমার মনে হয় দলটা কারা করলো, তখন আমি খুঁজে পাইলাম যে এইটার পিছনে রহস্যটা হলো ইউনূস সাহেবের সন্তান তারা, এবং ইউনূস সাহেবেরই আশা বাস্তবায়নের জন্য, শেষ বয়সের আশা বাস্তবায়নের জন্য তার যে প্রেস সচিব, সেই প্রেস সচিব এই নাহিদ ইসলামের মাথার উপরে হাত রেখে বলল, তুমিই হবা বাংলার প্রধানমন্ত্রী। আপনারা যদি বিশ্বাস করেন, আমি এখন পর্যন্ত ওদের কোনো ছেলের সঙ্গেই সামনাসামনি একটি কথা বলিনি। একটা ছেলের চেহারা একদম আমার দ্বিতীয় ছেলের মতো, দেখলে বদল দেওয়া যাবে। আমি ছেলেটার নাম নাইবা বললাম, একদম আমার ছেলের মতো। আমার অনেক সময় মনে হয় এই ছেলেগুলো ভালো করলে আমার ভালো লাগবে, কিন্তু যদি কোনোদিন বিপদ আসে, যে ছেলেটা একদম আমার সেকেন্ড ছেলের মতো দেখা যায়, ওর প্রতি আমার এত মায়া লাগে যে এটা চিন্তাই করা যায় না। কারণ রাজনীতির যে পরিপক্কতা, এটা তাদের আসে নাই। এবং তারা যখন আন্দোলন শুরু করলো প্রথম জুলাইয়ে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নির্দোষ, একদম দুধের মতো সাদা, এটার মধ্যে কোনো রাজনীতি নাই, কিচ্ছু নেই, শুধু বৈষম্য বিরোধিতা চায়, হ্যাঁ, চাকরির প্রার্থিতার ক্ষেত্রে। আমি সেদিন তাদেরকে বলেছিলাম, বাবারা তোমরা কি শুধু, আমি প্রথম, আপনারা ইউটিউব খুলবেন আমি দেখাবো, আমি প্রথম বলেছিলাম, বাবারা তোমরা কি শুধু চাকরিই চাও? তোমরা না এই বাংলার সন্তান, এই বাংলা না গণতন্ত্র হারিয়ে গেছে, তোমরা না গত 15 বছর যাবৎ ভোট দিতে পারো না, তোমরা কি একটা ভোট দিতে চাও না? এমনভাবে তাদেরকে আমি উজ্জীবিত করেছিলাম। আমার কথাই তারা বলছে তা না, কিন্তু আমার মনে হয়েছে আমি বলার পরের দিনের থেকেই বোধহয় বলা শুরু করলো যে আমরা চাকরি চাই সত্য, কিন্তু আমরা গণতন্ত্র চাই, দেশে গণতন্ত্র নেই। কাজে এই ছেলেদেরকে আমার কোনো সময় মনে হয় নাই যে ছেলেরা খুব খারাপ, ছেলেরা খুব এই সে, কিছুই মনে হয় নাই। এবং কে নেতা তাও আমি জানতাম না, নামই আমি জানতাম না। 5ই আগস্টের আগে নাম খুব জানতামই না, 2-একটা নাম হয়তো বা কানে আসছে, জানতাম না। 5ই আগস্টের পরে তারা যখন দেখা গেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতা টেতা বললো যে এটার নেতা ছিল 158 জন, হ্যাঁ, সমন্বয়ক, এর মধ্যে আবার 5-7 জন, 11 জন আবার এরা প্লেয়ার হিসাবে, এরা ছিল জাতীয় টিমের প্লেয়ার। তখন তাদের কাউকে চিনলাম। কিন্তু পরবর্তী সময়ে দেখা গেল প্রথম কথা শুরু হলো যে এরাই সমস্ত আন্দোলনটা করছে, এবং এটার মধ্যে কারো তেমন কোনো অবদান নাই। এই ছেলেরা জীবন মৃত্যুকে পণ করে আন্দোলনটা করছে। অনেকে আবার ইউনূস সাহেব টাইটেল দিয়ে দিল মাস্টার মাইন্ড, হ্যাঁ, মিটিউক্লাস কি ডিজাইন, এর একমাত্র অংশীদার হইল এই ছেলেপেলেরা। এবং তারা এমনভাবে নিজেদেরকে ভাবতে লাগলো এবং মানুষকে ভাবাইতে বাধ্য করলো যে এরা ছাড়া এই দেশে আর কেউ নাই। কিসের কি বিএনপি, কিসের কি নেতা, তারা না থাকলে কোনো আন্দোলন হতো না। আচ্ছা ঠিক আছে, তাও মানলাম। আমার সন্তানরা যখন আমার সামনে এসে খুব গৌরব দেখায়, প্রাউড দেখায়, আমি হাসি মনে মনে। জীবনের এক পাতাই মেলে নাই বাবা, জীবন তো অনেক বড়। কিন্তু পরবর্তী সময় যেটা আমাকে আহত করছে, ছেলেদের চেতনার স্তরটা ছিল যে তারা 71-কে প্রথম অস্বীকারই করলো। তারা 47 আর 24 আমার শুনে আমার অবাক লাগলো। কয় কি 71-কে, যে 71-এর স্বপ্ন নিয়ে বাঙালি জাতি যুদ্ধ করলো, সেই বাঙালি জাতির স্বপ্নকে তারা প্রজ্বলিত করতে চায়, অস্বীকার করতে চায়। এরা না যুবক, এরা না তরুণ, এদের মধ্যে 71 ছাড়া কোনো স্বপ্ন থাকার কথা না। কারণ বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন, শ্রেষ্ঠ সম্পদ, শ্রেষ্ঠ স্বপ্ন হইল 71। তারা যখন 71-কে অস্বীকার করা শুরু করলো, বিশেষ করে তাদের মাস্টার মাইন্ড, এই ছেলেটার নাম কি, মাহফুজ আলম, সেটা তারা ক্লিয়ার অস্বীকার করলো, কোনো 71-71 হয়নি। এবং তারাই যখন উদ্যোগী হয়ে দেখলাম যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর ছবি বিভিন্ন জায়গা থেকে বঙ্গবন্ধুকে টাইনা নামাইলো, আমার কাছে খুব কষ্ট লাগলো। 71-কে মানে না। আমি দেখতে লাগলাম, যে দেখতে দেখতে আমার কাছে মনে হলো না, এরা তো না বুঝে কুতেছে না, এদেরকে কেউ বলতেছে অথবা কেউ তাদেরকে দিয়ে বলাচ্ছে। তখন আমার মনে হইল না বেশি অকলে তো এত বেশি তো। তখন আমি প্রথম দিন খুব ঠান্ডা মাথায় খুব ভালোভাবে, বাবারা তোমরা এরকম করো না, এরকম করো না ইত্যাদি করা শুরু করলাম।
আমি যখন তাদেরকে কিছু প্রতিবাদ করা শুরু করলাম বা তাদেরকে সংশোধন করার জন্য একজন মুরব্বী হিসাবে, একজন মুক্তিযোদ্ধা হিসাবে তাদেরকে যখন আমি তাদের প্রতি আমার বক্তব্যগুলো দিতে শুরু করলাম, তারা আমার উপরে ওই বুড়া ভামদের এখন আর সময় নাই ইত্যাদি ইত্যাদি। ওরা ঘরে বসে আল্লাহ বিল্লাহ করবে, এদের কিসের পলিটিক্স। এরপরে দেখলাম একটা রাজনৈতিক দল তারা করল, দলটার নাম দিল তারা এনসিপি। এবং সেই এনসিপি দলটা যখন তারা করলো, আমার মনে হয় দলটা কারা করলো, তখন আমি খুঁজে পাইলাম যে এইটার পিছনে রহস্যটা হলো ইউনূস সাহেবের সন্তান তারা, এবং ইউনূস সাহেবেরই আশা বাস্তবায়নের জন্য, শেষ বয়সের আশা বাস্তবায়নের জন্য তার যে প্রেস সচিব, সেই প্রেস সচিব এই নাহিদ ইসলামের মাথার উপরে হাত রেখে বললো, তুমিই হবা বাংলার প্রধানমন্ত্রী। আমার কাছে আবারও অবাক লাগলো। এইভাবে দেখা গেল আস্তে আস্তে এই ছেলেরা এমন একটা অবস্থায় উঠলো, তারা প্রথমে বৈষম্য বিরোধী কমিটি করলো, তারপরে সমন্বয়ক প্রত্যেক জায়গায় সৃষ্টি করলো খলিফার মতো। এরাই হয়ে গেল খলিফা। থানায় গেলাম, একটা ছেলে দেখি হাঁটতেছে, জেলায় দেখি 5টা ছেলে হাঁটতেছে, জিজ্ঞাসা করলাম তোমরা কারা? একটা ছেলে ওই আমি কইলো আমি সমরনায়ক। ওই সমরনায়ক মানে, তখন ওই যে বড়টা যেটা ছিল, না আমরা সমন্বয়ক। কারণ এই সমন্বয়ক ডিসি অফিসের সামনে তোমরা কী করো বাবা? আমি বাবা ছাড়া কাউকে ডাকি না, কাউকেই না। কারণ আমার সন্তানদের বয়স, এই বড়টার বয়স 45 বছর। আমি সবাই এইসব ছেলে পেলে আমি বাবাই ডাকি। বাবা কেন, কী করো? কোনো আসছি ডিসি সাহেবের সাথে মিটিং করতে হবে। এবং দেখলাম থানায়, জেলায়, উপজেলায়, বিভিন্ন জায়গাতে, এবং পরে সংবাদ পাইলাম সচিবালয়ের ঘরে ঘরে, মন্ত্রণালয়ে এরা এমন একটা কাজ করছে, এবং তাদের 3জন মন্ত্রী, পরবর্তী সময় অবশ্য 2জন হয়েছে, এদের আস্ফালন এত বেশি হয়ে গেছে যে এই দেশটা তারাই চালাবে। এবং এমনভাবে 3-4 জেনারেশনকে তারা ধ্বংস করে দিল। 9, 10, 11, 12, 13 and 14, বিএ, অনার্স বিএ পর্যন্ত, যে ছেলেদের খালি ইচ্ছা হইলো সবাই এমপি হইব।